যাচ্ছে, আমি উড দ্যাটের বদলে আমি দিচ্ছি হচ্ছে, বা ধরেন আপনি বিসিএস এর বদলে দিতেন, সেক্ষেত্রে সেটা কেমন হয়, সেটা অক্সিলারি ভাবটা সাধারণত থাকে না, এটা হয়ে যায় তখন মেইন ভাব। যেমন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার বিশ্বাস আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আপনাদের প্রিয় স্যার আমি ক্লাসের জন্য, অনেকদিন পরেই আসলাম। আর আপনারা জানেন নিশ্চয়ই যে আমি লাস্ট আমাদের ভিডিওটা দিয়েছিলাম, সেটা ছিল 19তম নিবন্ধনের উপরে। সার্কুলারটা কবে হবে, সিলেবাসটা কেমন হবে, পরীক্ষা কয় ধাপে হবে, কি কি বই পড়তে হবে, কি পড়বেন বা না পড়বেন, কি কি বাদ দিবেন, কোন রুটিনে পড়বেন, কিভাবে আগাবেন, সবই আমি আলোচনা করেছি আমার ভিডিওগুলোতে, ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নিন। এখান থেকে যে যে ভিডিওগুলো, যে সেশনগুলো আপনাদের দেখতে মন চায় দেখেন। আর আজকে যে নতুন সেশনটা নিয়ে আসলাম সেটা হচ্ছে, আমি যে সিনক্রোনাইজেশনের মধ্যে ছিলাম, অর্থাৎ যে টপিকটার উপরে ছিলাম সেই টপিকেরই শেষ অংশ, যেটা তার মানে হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের বাকি একটা অংশ আমি রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু নেগেটিভ বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সরি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লামেটরি বা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, আর অ্যাসার্টিভ টু ইনক্লুডিভ। এই যে তিনটা ধাপ, এই তিনটা ধাপ আমি রেখে দিয়েছিলাম। দেখেন এই তিনটা ধাপ কিন্তু আপনাদের নিবন্ধন বলেন, বিসিএস বলেন, যে কোনো চাকরি পরীক্ষার সামনে এনএসআই ফিল্ড লিস্টটা পরীক্ষা আছে, সবকিছু মিলেই কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আপনারা দেখবেন এবং আমার ক্লাসটা ভালো করে সম্পূর্ণটা করবেন। ওকে, আমরা আমাদের সেশনে চলে যাচ্ছি, শুরু করা যায়। আচ্ছা, তো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে টিপটিপ শব্দ হচ্ছে, একটা অন্যরকম এনভায়রনমেন্ট। তো দেখেন এবার ফার্স্টে আমি যে টপিকটা আসবো সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। দেখেন এখানে অনেকগুলো রুল আছে, সবগুলো আমাদের লাগবে না, আমাদের যে রুলগুলো পরীক্ষাগুলোতে আসে, আমি যেগুলো অ্যানালাইসিস করেছি, যেগুলো দেখলাম, সেই রুলগুলোকে করে দেখাবো, যেগুলো সব থেকে বেশি আসে। তোরা যদি কোনো রুলের সমস্যা থাকে আমাকে বলবেন। তো প্রথমে আমি রুল নাম্বার 1-এ যেটা যাব, রুল 1-এর মধ্যে যাব হচ্ছে যদি কোথাও মাস্ট থাকে। রুল 1 হচ্ছে মাস্ট থাকবে, মাস্ট, বা ধরেন আপনি মাস্টের বদলে লিখতে পারেন হ্যাভ বা হ্যাজ টু। এইগুলা যদি কোথাও থাকে, হ্যাভ টু বা হ্যাজ টু বা মাস্ট, তাহলে কিভাবে আপনারা এটা করবেন? তো দেখেন যেটা আসতেছে, আমি রুলটা লিখি। দেখেন যেমন একটা সেন্টেন্সটা দেখেন, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হি মাস্ট গো দেয়ার, তাকে অবশ্যই সেখানে যেতে হবে, হি মাস্ট গো দেয়ার। এখন এই রুলটার বেলায়, তা হচ্ছে নেগেটিভের বেলায় বাংলাটা এমন আসে, দেখেন মনে রাখবেন, হ্যাঁ বোধক থেকে না বোধক করলে কিন্তু এমন না যে ধরেন সে একটা ভালো ছেলে, মানে আপনি এরকম বলবেন না যে সে একটা খারাপ ছেলে, এটা বলা যাবে না। বলতে হবে আপনাকে এরকম যে সে খারাপ ছেলে নয়, তার মানেই সে ভালো ছেলে। বুঝতে পেরেছেন? তাহলে তাকে অবশ্যই সেখানে যেতে হবে, এর মানে কি সে সেখানে না যেয়ে থাকতে পারবে না, তাকে যেতেই হবে, মাস্ট যা লাগবে। তখন এই মাস্টের বদলে আসবে হচ্ছে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। আমি এটা লিখলাম ঠিক আছে, তবে এটা একটু পরে আমি করব, এটা এখন যাব না, কেটে দিচ্ছি, এটা একটু পরে যাব। কেন বললাম? তো দেখেন কি দাঁড়াচ্ছে, হি মাস্টের বদলে আমি ক্যান নট বাট দিলাম, হি ক্যান নট বাট। ওকে, মানে হচ্ছে না পারে না, না করে পারে না, এই টাইপের। আর বাকি যা আছে, এটা যা আছে তেমন বসে দেবো, অর্থাৎ হি ক্যান নট বাট গো দেয়ার, সে সেখানে না যেতে পারে না। বুঝলাম? আর আমি এটা কেটেছি এই জন্য কারণ এটা রুল আবার ভিন্ন। তখন দেখেন যদি ক্যান নট হেল্প দিই, তখন দেখেন কি দাঁড়াচ্ছে, হি এই জায়গাটায় মাস্টার বদল দিলাম, ধরেন আমি ক্যান নট হেল্প। তো আমি আমার যখন রাইট ফ্রম হাফস রুলগুলো, মানে রুলসগুলো করাইছিলাম আপনাদের, আমি অসুস্থ ছিলাম ওই দিন, আমি হাতে লিখে লিখে করাইছিলাম খাতাতে। ওই দিন কিন্তু আমি মনে হয় এই রুলটার কথা বলেছিলাম, যে ক্যান নট বা হেল্পের কথা বলেছিলাম, যে এগুলো থাকলে ভাবে সেটা আইনজি বসে। তো দেখে নিন ওটাও আছে। দেখেন কি দাঁড়াচ্ছে, হি ক্যান নট হেল্প, সে না করে পারে না। কথা আছে, কথা হচ্ছে এটার পরে ক্যান নট বাদ দিলে সরাসরি ভার্ব বসবে, তবে ক্যান নট হেল্প দিলে সরাসরি ভার্ব না বসে এখানে ভার্বের সাথে আইএনজি হয়ে বসবে। দেখেন কি দাঁড়াচ্ছে, গোয়িং দেয়ার, অর্থাৎ হি ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, সে সেখানে না যেতে পারে না। কথা আসে যে কেন, এইটার পরে কেন আমি আইএনজি দিলাম। দেখেন পরপর দুটা ভার্ব আসলে এবং যদি সেটা উদ্দেশ্য না বোঝায়, তাহলে সেখানে ইনফিনিটিভ না করে আমরা এটাকে পার্টিসিপল করে দিই।
এবং সেই নিয়মেই আমি দেখেন পরপর দুটো ভার্ব বসাইছি কমা ছাড়া, আমি এটাকে আইএনজি করে দিয়েছি। বুঝছেন, এখানে কিন্তু উদ্দেশ্য বলেনি, এখানে বলছে সে না যেতে পারতেছে না। যদি এরকম হতো যে তার উদ্দেশ্য আছে কোনো, তাহলে কিন্তু এরকম হতো যে হি ক্যান নট হেল্প টু গো দেয়ার। বুঝতে পেরেছেন, কিন্তু এটা এখানে সেরকম কোনো কিছু বলছে না। যা হোক, আর এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিলেও হতো আপনাদের অপশন, যেহেতু এমসিকিউ যদি আসে কখনো, এমসিকিউ যদি বিশেষ করে আসে কখনো বলে ভুল হবে, তো এই এমসিকিউ গুলোতে প্রিলির জন্য যে কোনো পরীক্ষার এটা দিয়ে দিতে পারে, দিয়ে বললো এটা করেন, অথবা এটা দিয়ে বললো এইটা অপশন আছে, এটা অপশন নেই, তখন কি করবে এই জন্য। এখন আসেন আমি একটা মজার সেন্টেন্স দেখাই। এইটা যখন পরীক্ষাতে আসছে তখন যারা আপনারা ছিলেন আপনারা এটা পারেন না। আমি দেখেছি অনেকেই আমাকে বলেছে, আমার কোচিং এ জবের কোচিং এ যখন ওনারা যখন থাকেন ক্যান্ডিডেটরা, তখন তারা আমাকে প্রশ্ন করে স্যার এটা এরকম কেন হলো। ওই সময়টায় আমি এই অ্যান্সার গুলো দিই। তো দেখেন, যেমন এটা যদি আমি এরকম বলি, সি ধরেন সরি কেন না, সি ধরেন আমি হ্যাজ টু দিলাম, she has to finish একটু বেশি ভুল হচ্ছে, সরি, আমি এটা লিখতে চাইনি, she has to help me, তাকে অবশ্যই আমাকে সাহায্য করতে হবে বা তাকে আমাকে সাহায্য করতে হবে, সাথে সে আমাকে সাহায্য করবে। তখন এটা আমি লিখলে তো লিখতে পারতাম ক্যান নট, বাদ দিলে তো লিখতে পারতাম এটার বদলে জাস্ট ক্যান নট বাট, তাহলেই হয়ে যাবে। দেখেন অর্থাৎ কি দাঁড়াতো, she ক্যান নট বাট হেল্প মি, এটা ঠিক ছিল, এটা নিয়ে সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যদি আমি এরকম লিখি, she cannot help, এখন অনেকে ভাববেন কি cannot help দেওয়ার পরে আমি এটা যা আছে তাই লিখে দিব help me, অথবা এটা লিখতে ভাবতে পারেন, অথবা এটা ভাবতে পারেন যে cannot help দিলাম, তাহলে কি হবে, সরি cannot help দিলাম, তাহলে একটা কাজ করি, এই হেল্প তো দিয়েছি, তাহলে জাস্ট আমি এইটুকু না লিখে লিখি me। দেখছেন, এই দুইটা আপনাদের ভুল হয়, অর্থাৎ ক্যানট হেল্প দেওয়ার পরে আবার হেল্প মি দেন, অথবা ক্যানট হেল্প দেওয়ার পরে শুধু মি দেন। নিয়মটা তা না, নিয়মটা হচ্ছে এই, আবার আবার এটাও ভুল করেন আপনারা, দেখেন শি ক্যান নট হেল্পিং মি, অর্থাৎ এই পুরোটার বদলে আপনারা দেন হচ্ছে এইটুকু, শি ক্যান নট হেল্পিং মি। তাহলে দেখেন অপশন কিন্তু তিনটা ভুল চলে আসছে, একটাও ঠিক না। ঠিক হচ্ছে এটা, আপনি ক্যান নট হেল্প রুল অনুসারে দিলেন ক্যান নট হেল্প, ওকে, রুল যেটা সেটাই দিলাম, আর এরপরে যেটা আমার রুল অনুসারে আর যে বাকি অংশটা আছে না ভাবিসাল আইএনজি, সেটা আমাকে করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। শি ক্যান নট হেল্পিং মি, সে আমাকে সাহায্য না করে পারে না, এবং এই নিয়মের বাইরে যাওয়া যাবে না। আপনাদের অপশনে কিন্তু এটা থাকবে, এই তিনটা থাকবে, সাথে এটা থাকবে সর্বত শেষ অপশনে, এইটা রাইট দিবেন, অন্য কোনো কিছু রাইট দিবেন না। গেল এটা। আপনাদের ভোকাবুলারির উপরে আমি ক্লাস নিব, তবে সেটা পরে গ্রামার কিছু অংশ দেখিয়ে দিই। পরীক্ষাটা যেটা দেরি হবে ইনশাল্লাহ, প্লাস বিসিএসও দিয়েছে সেপ্টেম্বরে 19 তারিখ মতো, এখনো ডেট দেয়নি, একটু দেখতে হবে আর কি। তো দেখেন এবার এটা গেল। এবার আসলে রুল টু, রুল টুতে হচ্ছে ওটা তো দিলাম আমি, এবার হচ্ছে দেখেন এভরি অন বা এভরি বডি বা এভরি প্লাস নাউন, এইগুলো যদি থাকে দেখেন তাহলে কি হবে, এভরিওয়ান, এভরিবডি, এভরি প্লাস নাউন থাকলে কি হবে। এখানে দেখেন লাইন সেন্টেন্স এমন আসতেছে, যদি আমি এভাবে বলি, ধরেন এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে কমন সেন্টেন্স, এই জন্য আমি এটা দিলাম, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। এটা যদি আমি দিই তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, আমি এই এভরি বদলে দিব হচ্ছে, তার মানে এমন মানে কোনো মাই নাই যেটা সন্তানকে ভালোবাসেন না, সেই টাইপের বাংলাটা হচ্ছে তাই। তাহলে দেখেন দেয়ার ইজ নো দিব এর বদলে, এভরি বদলে দেয়ার ইজ নো, তারপরে হচ্ছে যেটা ছিল সেটা সাবজেক্ট মাদার, যদি আমি এভরি ওয়ান লিখতাম তাহলে এভরি বদলে দিলাম দেয়ার ইজ নো অন দিতাম এখানে, বুঝতে পারছেন, একই জিনিস বডিগুলো তো তাই। তাহলে দেয়ার ইজ নো মাদার, এইবার না করে পারে না ওই ক্ষেত্রে বাট, আর বাকি অংশটা কি দাঁড়াচ্ছে দেখেন, এই যে লাভস হার চাইল্ড, বুঝতে পেরেছেন, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা হতে পারে। আর একটা হচ্ছে আপনি সরাসরি নাবোধক করে করতে পারেন, এভরি বদলে দিতে পারেন নো, আর এটা যেটা আছে সেটা নো মাদার, তার মানে কি প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন, তার মানে হচ্ছে প্রত্যেক মাই
সরি, কোনো মাই নেই যে তার সন্তানকে ঘৃণা করে, বিষয়টা এরকম। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, তাহলে নো মাদার হেটস, আই লাভের উল্টোটা দিয়ে দিন হেটস আর বাকিটা হার চাইল্ড। ওকে, বুঝতে পারছেন? যে কোনো একটা আসতে পারে, এভাবে আসতে পারে বা এভাবে আসতে পারে। গেল এটা। এবার আসেন রুল 3। আমি কিন্তু জরুরিগুলোই দেখাচ্ছি, আছে নানা ধরনের রুলগুলো আছে, তবে আমি জরুরিগুলোই দেখাচ্ছি আপনাকে। দেখেন এবার রুল 3, এখানে দেখেন কি আছে। রুল 3 তে আছে, যদি আমি এটা দিই, দেখেন অ্যাস ডট অ্যাস, এইটা যদি থাকে অ্যাস ডট অ্যাস থাকলে তাহলে দেখেন কি করে করবেন। এটা কিন্তু খুবই জরুরি এবং এটা প্রায় আসে পরীক্ষাতে, আপনারা এটা ভুল করে ফেলেন। দেখেন এখানে অ্যাস এর বদলে সো থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু একই জিনিস। যেমন হিজ ফ্রেন্ড ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ মাই কাজিন, তার বন্ধু আমার কাজিনের মতো এরকমই একই রকম ব্রিলিয়ান্ট, কমও না বেশি। তখন দেখেন কি হবে, এই অ্যাজের বদলে আপনি দিবেন হচ্ছে নট মোর অথবা নট লেস, এই যে কোনো একটা। আর এই অ্যাজের বদলে দিবেন হচ্ছে দেন, তাহলেই কেল্লা ফতে, অর্থাৎ যেটা আছে বাকিটা সেখানে বসিয়ে দিলে হয়ে যাবে। তার মানে কি, হিজ ফ্রেন্ড এখানে বসবে, এরপরে ইজ দিলেন আপনি, হিজ ফ্রেন্ড, তারপরে ইজ, তারপরে ব্রিলিয়ান্ট দিলেন এখানে, আর তারপরে এটা দিয়ে দিলেন মাই কাজিন। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল এখানে। এবার আসেন, এই তিনটা রুলই সব থেকে বেশি জরুরি আপনাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভের বেলায়, যেগুলো সব থেকে বেশি আসে। এবার আমি চলে যাব হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আসেন দেখেন এটা কেমন, এখানেও 3-4টা রুল আছে জরুরি, এটা দেখেন। হাতের লেখা খুব বেশি পেঁচিয়ে যাচ্ছে মনে হচ্ছে, জানি না কেন। যাই হোক, দেখেন এবার এখানে কি আছে, রুল 1। রুল 1 এর বেলায় আমরা যদি দেখেন এভরিবডি বা এভরিওয়ান, এইগুলা যদি আমাদের থাকে তাহলে দেখেন কি হবে। যেমন দেখেন এভরিবডি বা এভরিওয়ান থাকে, এখানে আপনাকে যেটা করতে হবে, যেমন একটা সেন্টেন্স যদি আমি লিখি, ধরেন এভরিবডি ওয়ান্টস পিস ইন লাইফ, অর্থাৎ প্রত্যেকেই জীবনে শান্তি চায়, এভরিবডি ওয়ান্টস পিস ইন লাইফ। তখন আপনাকে দেখেন এটা যদি একটু প্রশ্ন করেন, তখন বিষয়টা এরকম দাঁড়াবে, মানে কে শান্তি চায় না। খেয়াল করেন, প্রত্যেকেই শান্তি চায়, হ্যাঁ বোধকে আছে নরমাল সেন্টেন্স, অ্যাসার্টিভের মধ্যে এটাকে না বোধক করে প্রশ্ন করতে হবে। তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে, প্রত্যেকেই শান্তি চায়, তখন এভরিবডির বদলে আসতেছে হু। আর যেহেতু এটা দেখেন এটা আছে কিছু ওয়ান্টস, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, এস বাই এস আছে, তাহলে আমি এটাকে না বোধক করতে গেলে আমি ডাজেন্ট দিলাম, যদি এখানে ওয়ান্টেড থাকতো আমি ডিডন্ট দিলাম। হু ওয়ান্টস, সেক্ষেত্রে পিস ইন লাইফ, সরি হু ডাজেন্ট ওয়ান্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকিটা পিচ ইন লাইফ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে হয়ে যাবে। বুঝতে পেরেছেন এটা? এখন আসেন রুল 2, তা হচ্ছে উল্টোটা, অর্থাৎ না বোধক যদি থাকে, যেমন নান বা নো ওয়ান বা নো বডি, এইগুলা থাকলে তাহলে কিভাবে করবেন, ঠিক আছে? দেখেন এবার কি দাঁড়াচ্ছে, আমি যদি এরকম বলি নান বিলিভস আ লায়ার, কে একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তখন আপনি এইখানে দেখেন এই নানের বদলে দিলেন হচ্ছে হু। বাংলা দেখেন আগে কি দাঁড়ায়, আগের মতো নেই, কিন্তু কথা আছে যে আগেরটা ছিল নাবোধক ছিল না, তাই নাবোধক করেছে। এখানে যদি নাবোধক আছে দেওয়া, তাহলে আমি আর নাবোধক করবো না, আমাকে যদি হ্যাবোধকে প্রশ্ন করলেই হয়ে যাবে। আর হ্যাবোধকে যদি প্রশ্ন হয় তাহলে ডাজেন্ট বা ডিডেন্ট হয় না, তাহলে শুধুমাত্র ভার্বটা বসা দিলেই হয়ে যায়। তাহলে দেখেন কি দেখাচ্ছে, হু বিলিভস এ লায়ার, এতটুকুই দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, শেষ।
এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যখনই আপনি হু ডাজ বিলিভ এ লায়ার দিবেন, ধরেন আপনি যদি এটা দেন, আপনাদের অপশনে যেটা থাকবে হু ডাজ বিলিভ এ লায়ার, এখন কথা হচ্ছে এইটাতে ভুল কোথায়? আমি তো সেই ডাজই দিলাম, আমি সেই ভার্বই দিলাম, ভার্বের প্রেজেন্ট ফর্ম করলাম, এস ভার্বটি উঠাই দিয়ে আমি ডাজ দিলাম। মনে রাখবেন এই ডাজ ডু বা ডাজ যদি অক্সিলারি ভার্ব আকারে কাজ করে তাহলে সেটা অবশ্যই নাবোধক অর্থে যাবে, তারপর ব্যবহার করতে হবে। অর্থাৎ বিশেষ করে ডাজ এর বেলায় দেখেন, আমি এটা তখনই দিয়েছিলাম যখন না করেছি। আমি শুধু ডাজ দিলে সেটা সেক্ষেত্রে সেটা কেমন হয়, সেটা অক্সিলারি ভার্বটা সাধারণত থাকে না, এটা হয়ে যায় তখন মেইন ভার্ব। যেমন হি ডাজ, সে করে। কিন্তু যদি বলি যে সে কি করে বা জানে সে কাজ করে, হি ওয়ার্কস, সে কাজ করে। কিন্তু যদি আমি এটাকে যখন আমি যদি এরকম বলি হি ডাজ ওয়ার্ক, হি ডাজ ওয়ার্ক, তখন আবার কথা আছে, সেন্টেন্স হবে, কিন্তু ডাজ হবে মেইন ভার্ব আর ওয়ার্ক হয়ে যাবে নাউন। আর যদি বলি হি ওয়ার্কস, সে কাজ করে, কাজগুলো করে, সেক্ষেত্রে আবার ওয়ার্কস ভার্ব। বুঝতে পেরেছেন? বা হি ওয়ার্ক, সে কাজগুলো করে বলে ভুল হবে, সে কাজ করে, সেক্ষেত্রে সবটা মিলেই কাজ করে অর্থ বোঝাচ্ছে। বুঝছেন? আচ্ছা, তাই এটা আমি নাবোধক দিব না, এবং এটা নাবোধক সাধারণত ছাড়া এইভাবে বসে না, এই জন্য এই সেন্টেন্সটা ভুল। বুঝতে পেরেছেন? আপনারা এটাই দেখেন যে রাইট দিয়ে আসবে, এটাই হচ্ছে সমস্যা, তা মাথায় রাখবেন। এটা রুল 2 গেল, এবার আছে রুল 3, এই টপিকের শেষ রুল। এটা একটু দেখেন, এটা একটু জটিল, তবে সমস্যা আপনাদের হবে না, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। হালকা একটু জটিল, খুব বেশি জটিল। যেমন দেখেন রুল 3, এখানে আপনাকে মানে যেটা হবে সেটা হচ্ছে এভরি, ওই যে আমরা একটু আগে দেখলাম না ওইটা, এভরি প্লাস নাউন থাকলে, এভরি প্লাস নাউন থাকলে কি হবে? এভরিবডি, এভরিওয়ান, ওটা আলাদা না, এভরি প্লাস নাউন থাকলে কি হবে? যেমন এভরি ফাদার, এভরি ফাদার ওয়ার্কস ভেরি হার্ড ফর দ্য ফ্যামিলি। যেহেতু বাবা দিবস আজকে ছিল, আমি ভাবলাম আপনাদের এটা নিয়ে একটা জিনিস দিই। ঠিক, তো এভরি ফাদার ওয়ার্কস ভেরি হার্ড ফর দ্য ফ্যামিলি, প্রত্যেক বাবাই তার পরিবারের জন্য অনেক কষ্ট করে। সত্যি কথা, আমরা এটা মূল্যায়ন করতে পারি না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাবাদের সাথে আমাদের ভালো ছবি নাই, ছবিই নাই, ভালো ছবি তো পরে, ছবিই তো নাই। ওই দেখা যায় সাদা কালো বা ফেটে গেছে, বা দেখা যাচ্ছে নর্মাল কোনো কিছু বহুত আগে তুলেছি, বা দেখা যাচ্ছে এতটুকু ছিলাম তখন কার সময়, এই শেষ ছবি। মায়ের সাথে ছবি আছে অনেক, বা দেখা যাচ্ছে আমার তো একই অবস্থা, বা দেখা যাচ্ছে আমার মধ্যে সবার সাথে ছবি আছে, ভাই বোনদের সাথে ছবি আছে, বাবার সাথে ভালো ছবি। এটাই হয়, বাবারা নীরবে করে যান, আমাকেও হয়তো বা করতে হবে এভাবে, এটাই হয়তো প্রতিদিন নিয়ম, আল্লাহ পাকের এটাই হয়তো বা ইচ্ছা। তো দেখেন এবার তখন কি হবে, এই এভরি বদলে আপনি দিলেন হচ্ছে আগের মতন, তবে কথা আছে, এই এভরি বদলে এখন আসবে হচ্ছে ইজ দেয়ার এনি, অর্থাৎ আগেরটা এভরি, এভরি বডি বা এভরি ওয়ান ছিল ওগুলো সরাসরি এই জন্য আমরা দিয়েছিলাম, কিন্তু এখানে এভরি প্লাস নাউন আছে আলাদা, এভরি ফাঁকা, নাউন আলাদা, এই জন্য আমি ইজ দেয়ার এনি দিলাম। এবার যে নাউনটা আছে ওই নাউনটা বসাই দিব, অর্থাৎ ফাদার আগের নেগেটিভ করার মতন। অর্থাৎ আমরা যখন নেগেটিভ করেছিলাম তখন কি দিয়েছিলাম, দেয়ার ইজ নো ফাদার ধরেন, তো সেক্ষেত্রে সেইটাকে একটু প্রশ্ন করেছি, ইজ দেয়ার এনি ফাদার, ইজটা আগে নিয়ে আসছি। এইবার আপনি একটু আগে যে রুলটা করলেন না, রুল নাম্বার 1 এ হু ডাজেন্ট এর নিয়ম বা হু ডিডেন্ট এর নিয়ম, ওইটা আনেন। দেখেন কি দাঁড়াচ্ছে, হু, তারপর আবার আগের মতন, যেটা এস বাই এস, তাহলে হু ডাজেন্ট, বাকিটা ওয়ার্ক ভেরি হার্ড ফর দ্য, হয়ে গেল। এইভাবে বড় আকারে লিখতে হবে, এটা আপনি এইভাবে লিখতে পারবেন না। যদি এইভাবে লেখেন না যে হু ডাজেন্ট ওয়ার্ক হার্ড ফর দ্য ফ্যামিলি, তাহলে আর সেন্টেন্সটা হবে না, কারণ যেহেতু সেটা বুঝাতে, হু বুঝাতে সবসময় এভরিবডি বা এভরিওয়ানকে বোঝানো হয়, এটাই এভরি প্লাস আদার বা নাউন এগুলোকে বুঝায় না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা গেল। এবার আমি আসবো হচ্ছে আপনাদের যেটা, সেটা হচ্ছে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ বা অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ করলে আপনাদের জন্য সহজ হবে, তাই আমি ওই রুলটাতে আসতেছি। দেখেন এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, অর্থাৎ আশ্চর্যবোধক থেকে বিবৃতিমূলক। দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, রুল 1 এখানে দাঁড়াচ্ছে হোয়াট বা সরি, হোয়াট বা হুইচ তো না, হোয়াট বা হাউ থাকলে, দেখেন হাউ থাকলে, হোয়াট বা হাউ থাকলে আপনি কিভাবে করবেন। যেমন এরকম যদি বলি হোয়াট আ লাভলি
লেটার, কত সুন্দর একটা চিঠি, ইট ইজ, এটা। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, হোয়াট আ লাভলি লেটার ইট ইজ, এটা কত সুন্দর একটা চিঠি, এই সেন্টেন্সটা যদি আমি বাংলায় করি দেখেন তাহলে এরকম আসে না? এটা একটা খুব সুন্দর চিঠি, এটা একটা খুব সুন্দর চিঠি। ওইটাকে আপনি ধরেন ইংলিশ করেন তাহলেই তো হয়ে যাচ্ছে। তখন কি হবে দেখবেন, অবজেক্ট যদি থেকে থাকে অবজেক্ট হবে সাবজেক্ট, আমি ইট দিলাম, এই অনুযায়ী অক্সিলারি ভার্ব, তাহলে ইট ইজ। আর্টিকেল আছে যেহেতু হটের পরে আর্টিকেলে দিতে হবে এ, এবার ভেরি বা গ্রেট দিতে হবে। এখন মনে রাখবেন সাধারণত ব্যক্তিবাচকের গুণাবলীর বেলায় হয় ভেরি গ্রেট, আর বস্তুবাচকের গুণাবলীর বেলায় হয় ভেরি। তো যেহেতু এটা বস্তুকে বোঝাচ্ছে আমরা ভেরি দিব। যেমন আমি যদি বলতাম ইউ আর হোয়াট এ ফুল ইউ আর, তাহলে ইউ আর এ গ্রেট ফুল, কিন্তু ব্যক্তিকে বোঝাচ্ছে তাই আমি গ্রেট দিয়েছি, সাধারণত, সবসময় না, সাধারণত। ইট ইজ আ ভেরি, বাকিটা লাভলি লেটার, বুঝতে পেরেছেন? ইট ইজ আ ভেরি লাভলি লেটার, এটা কত সুন্দর একটা চিঠি। এখন সমস্যা হচ্ছে ধরেন আমি যদি এরকম বলতাম, সেন্টেন্সটা যদি আমি এভাবে দিতাম, এই লাভলির বদলে ধরেন আমি যদি এরকম দিতাম ইন্টারেস্টিং, ধরেন আমি এইটা থেকে এবার আমি এখানে আসছি, উল্টা করতেছি, ধরেন আমার এটা প্রশ্ন পরীক্ষা আসছে, এবার আমার অ্যান্সার করতে হবে ইসলামী, যেটা আসে আর কি, নিবন্ধনে বেশি আসে, বিসিএস এ খুব কম আসে, তবে আসবে, না আসে না, টপিক যেহেতু সিরিয়ালের মধ্যে আছে, মানে সিলেবাসের মধ্যে আছে, সরি। দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, এর বদলে দাঁড়াচ্ছে হচ্ছে হোয়াট, আমি এটা একটু পরে লিখবো, তারপরে হচ্ছে ইন্টারেস্টিং, ফাঁকাটা একটু পরে লিখবো, ইন্টারেস্টিং, বাকিটা ইন্টারেস্টিং লেটার ইট ইজ, এই হতো আমার মানে উত্তর। এখন আপনারা যে ভুলটা করবেন, এবং ওখানে অপশনে যেটা দিয়ে দিবে প্রথমেই, তা হচ্ছে এ। আপনারা দেখছেন এখানে আর্টিকেল এই বসে, সবসময় দেখবেন 90% আপনারা এ দিয়ে দিতেন, কিন্তু এটা তো ভুল। দেখেন এখানে কিন্তু ইন্টারেস্টিং আছে, আই আছে, এই আই ও ইউ এর মধ্যে আই আছে, তাহলে এটা তাই হবে না, এটা হবে এন। আপনি যদি এন না লেখেন গেছে গেল 0.5 মার্কস কাটা। তো এটা গেল রুল 1 এর একটা অংশ। আর একটা অংশ আছে হাউ এর অংশ, আমি হাউ এর অংশটা একটু দেখাই আপনাদের। মনে রাখবেন হাউ থাকলে আর্টিকেল থাকবে না, আর্টিকেল যদি থাকবে না আমরা আর্টিকেল আনবো না। যেমন হাউ হাউ পিটি, ধরেন হাউ পিটি, কি করুন, এই যে সেন্টেন্সটা কি করুন, এখানে কিন্তু কোনো অবজেক্ট নাই, কোনো কিছু নাই। যদি এরকম না থাকে তাহলে বুঝবেন সেখানে আমাকে আলাদা করে আনতে হবে। তাহলে আমি ইট দিয়ে আনি, তাহলে ইট মানে কি করুন, তাহলে এটা হয় খুব করুন, তাহলে ইট ইজ ভেরি পিটি, এটা খুব করুন। বুঝতে পারছেন? যদি কেউ এখানে ভেরি বদলে গ্রেড দেয় ব্যক্তির করুণতা বোঝাতে, হতে পারে, তো সাধারণত ভেরি দিলে ভালো হয়। বুঝতে পেরেছেন? এটা সহজ। এবার আসি রুল 2 তে, তা হচ্ছে ইফ দিয়ে। দেখেন ইফ বা এইটা দুইটাই রুল, আমি এর বেশি লাগবে না আপনাদের চাকরির জন্য। ইফ বা হ্যাড বা উড দ্যাট, এর যে কোনো একটা থাকলে আপনারা কেমনে করবেন, এইগুলা থাকলে। তো দেখেন তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি এভাবে বলি যে ইফ আই ওয়্যার আ বার্ড, যদি আমি একটা পাখি হতে পারতাম, এখানে কিন্তু দেখলে বুঝতে পেরেছেন এখানে কিন্তু ওয়্যার বসছে। আমি আগেও একদিন ক্লাসে আমার বলেছিলাম ট্রান্সফরমেশন সেন্টেন্সেস নেওয়ার সময়, যদি কখনো দেখেন যে কোনো সেন্টেন্স অবাস্তব বোঝাচ্ছে, যেটা হতে পারে না, কিন্তু ভাবা হচ্ছে যে বা হতে চায় কিন্তু এটা সম্ভব না, এই টাইপের অবাস্তবের বেলায় যদি ইফ বসে, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব সবসময় ওয়্যার হবে, সেটা ওয়াজও হবে না, আরও হবে না, এমন হবে না, ইজও হবে না। ঠিক আছে? তাহলে দেখেন এই সেন্টেন্সটা তখন মনে রাখবেন, এই ইফ এর বদলে আসবে হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ। তো সাবজেক্ট যেহেতু এখানে আই, তাই আমি আই দিলাম, অর্থাৎ আমার ইচ্ছা আমি পাখি হব। আমি যদি পাখি হতে পারতাম, এটা বাংলা হচ্ছে আমার ইচ্ছা আমি একটা পাখি হব। তাহলে আই দিলাম সাবজেক্ট, এরপর একটা উইশ আসবে, উইশ। আই উইশ দিলাম আমি ইফের বদলে, এবার উইশের পরে মানে ইফের পরে যা যা বাদ আছে এটা সম্পূর্ণ ধরে বসাই দেন, অর্থাৎ আই উইশ আই ওয়্যার এ বার্ড। বুঝতে পেরেছেন? এটা কিন্তু সহজ ছিল, সোজা আছে এটা। এটা গেল। এবার আসেন এর বাকি অংশ, যেটা হ্যাড দিয়ে যদি থাকে তাহলে কি হবে, ধরেন হ্যাড দিয়ে থাকলো, যেমন হ্যাড আই বিন আ কিং, যদি আমি একটা রাজা হতে পারতাম, তখন দেখেন কি দাঁড়াচ্ছে, এই হ্যাড এর বদলে আসতেছে হচ্ছে আবারও সেই সাবজেক্ট প্লাস উইশ, মানে আই উইশ। এইবার আপনারা ভাববেন হয়তো হ্যাড এর পরে যা যা আছে সেটা বসাই দিব, না এটা বসানো যাবে না। দেখেন এখানে আছে বিন, বিন হচ্ছে থার্ড ফর্ম ভার্বে, তাই যদি হয় তাহলে তার আগে তো অবশ্যই পারফেক্ট টেন্স লাগবে, লাগবে না? তাহলে তাই যদি লাগে তাহলে আমরা এই হ্যাডটা আবার এখানে বসাবো, তাহলে আই উইশ সাবজেক্ট প্লাস হ্যাড, আই হ্যাড, তারপর বাকি অংশটা এইটা বিন
এ কিং। বুঝছেন? আই উইশ আই হ্যাড বিন এ কিং। আমি যদি রাজা হতে পারতাম, আমার ইচ্ছা আমি যদি রাজা হতে পারতাম। এটা গেল। এটা শেষ যেটা এটার অংশ সেটা হচ্ছে উড দ্যাট। তো উড দ্যাট একটু দেখবেন, খেয়াল করবেন। যেমন উড দ্যাট আই কুড বিকাম a BCS cadre. Would that I could become a BCS cadre. আমি যদি একজন BCS ক্যাডার হতে পারতাম, তখন দেখেন কি দাঁড়াচ্ছে, আমি উড দ্যাট এর বদলে আমি দিচ্ছি হচ্ছে, বা ধরেন আপনি BCS ক্যাডারের বদলে দিতেন লেকচারার অফ আ এমপিও কলেজ অর মাদ্রাসা, সেক্ষেত্রে সেটা হতে পারত। আচ্ছা, তো এখন দেখেন কি হবে। উড দ্যাট এর বদলে আপনি দিলেন হচ্ছে সাবজেক্ট প্লাস উইশ, তাহলে আই উইশ দিলেন আপনি, সাবজেক্ট প্লাস উইশ আই উইশ। এইবার আপনি দেখেন আর যা যা আছে সেটা বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে আর কোনো কিছু প্রয়োজন নাই, কারণ এখানে আপনার সবই আছে, এই ভার্ব, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, সব আছে। তো দেখেন কি দেখাচ্ছে, আই উইশ আই কুড বিকাম BCS ক্যাডার। মনে রাখবেন B.C.S.O. আপনারা কিন্তু এটা দেন না, অর্থাৎ আপনারা কিন্তু BCS এর পর আর কিছু দেন, এটা কিন্তু ঠিক না। ওটাও তো একটা সংক্ষিপ্ত রূপ, বাংলাদেশ সিভিল সার্ভিস, 3টা ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ। আপনি কেন একটা আবার মাঝখানে যে এস ডট না দেওয়া থাকবেন, এটা তো ঠিক না। যদি না দেন কেন, তাহলে এভাবে লেখেন BCS, তাও মানুষ বুঝবে। কিন্তু এই দিলেন, এস এর এখানে কিছু দিলেন না, তাহলে আর BCS ক্যাডার হওয়ার দরকার নেই, হইতেও পারবেন না, এটা কোনোদিনও সম্ভব না। যদি হয়েও বসেন, সেটা কোনো মূল্য নাই। শিখলে শেখেন ঠিকঠাক, নাহলে শেখারই কোনো প্রয়োজন নাই, কারণ ওই শেখাটা কোনো শেখা না যেটা আদা আদা শিখছে, বুঝছেন? আদা দিয়ে জীবন চলে না। যা হোক, তো ঠিক আছে, আমি চেষ্টা করেছি ভাই বা বোনেরা বা আপনারা যারা আছেন, সবার জন্য আমি চেষ্টা করেছি। এই টপিকটা সবারই জন্য, সেই এসএসসি থেকে শুরু করে ইন্টার থেকে শুরু করে, ইন্টার যদি নাই, অ্যাডমিশন থেকে শুরু করে সবার জন্য। তবে আমি ক্লাসটা আজকে বিশেষ করে BCS এবং NTRC এবং সামনে যেসব জবের জিনিসগুলো আছে তার জন্য নিয়েছি। তো ভালো থাকবেন আপনারা, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি পরবর্তী ক্লাসটা আমি নিব হচ্ছে গ্রামার টপিকে, একটু যাবো না, আমি ভোকাবুলারি গুলো আপনারা কিভাবে এনলিস্ট করবেন, আপনাদের ভোকাবুলারি এনলিস্টমেন্টের উপরে আমি ক্লাসটা নিব। ক্লাসটা অবশ্যই করবেন, আমি জানিয়ে দিব আমার পোস্টে যে ক্লাসটা কবে আসতে যাচ্ছে, আপনাদের জন্য কবে পাবলিশ করা হবে, আমি ক্লাসটা নিয়ে পাবলিশ করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আপনাদের প্রিপারেশন ভালো হোক। যাদের সামনে পরীক্ষা আছে NSI ফিলিস্টার, এই শুক্রবারই হয়তোবা পরীক্ষাটা, তো ভালো করে দিয়েন। ফিয়ামানিল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।